ডিটেকটিভ ব্রাঞ্চের ইন্টারোগেশন রুম। চার দেয়ালের নিস্তব্ধতা এখানে যেন আরো ভারী হয়ে উঠেছে। রুমের মাঝখানে রাখা একটি শক্ত কাঠের টেবিল, যার একপাশে হাতকড়া পরা অবস্থায় বসে আছে আন্তর্জাতিক মাফিয়া এডওয়ার্ড চার্লস। তার দৃষ্টি নিবদ্ধ টেবিলের পুরনো কাঠের খাঁজগুলোর দিকে। চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং এক অদ্ভুত শীতলতা। টেবিলের ঠিক বিপরীত পাশে ডিআইজি মারুফ ইকবাল শক্ত হয়ে বসে এডওয়ার্ডের প্রতিটি মুভমেন্ট পর্যবেক্ষণ করছেন। তার দুপাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে রেদওয়ান এবং তেজস্বী। গত কয়েক ঘন্টা ধরে জেরা চললেও এডওয়ার্ডের মুখ থেকে একটি শব্দ বের করা সম্ভব হয়নি। মারুফ ইকবালের প্রতিটি প্রশ্নের উত্তরে সে কেবল তাচ্ছিল্যের হাসি হাসছে, যেন কোনো কমেডি শো দেখছে। মারুফ ইকবাল সামনের দিকে সামান্য ঝুঁকে বসে গম্ভীর গলায় বললেন, দেখো এডওয়ার্ড, তোর সমস্ত এডওয়ার্ড, তোর সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখন আমাদের নখদর্পণে। পালানোর কোনো রাস্তা নেই। সবটুকু নিজের মুখে স্বীকার করে নে, তাতে তোরই ভালো হবে। এডওয়ার্ড এবারও কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে তার ডান হাতের আংটিটা বাম হাতের আঙ্গুলে ঘোরাতে লাগলো। তার এই চরম অধ্যত্ব দেখে তেজস্বীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় টেবিল টপকে এগিয়ে এলো এবং এডওয়ার্ডের শার্টের কলার খামচে ধরলো। দাঁতে দাঁত চেপে তেজস্বী ফিস ফিস করে বলল, তুই যদি এখন এই ডিটেকটিভ ব্যুরোতে না থাকতিস, তবে খোদার কসম এতক্ষণ কথা বলে আমি আমার গলা ব্যথা করতাম না। তোকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওপারে পাঠিয়ে দিতাম। এডওয়ার্ড এবার ধীরে ধীরে মাথা তুলল। তেজস্বীর রাগী মুখের দিকে তাকিয়ে সে একটা বিকৃত বাঁকা হাসি দিল। তার ফর্সা মুখে এই শয়তানি হাসিটা বড্ড বীভৎস দেখাচ্ছিল। সে একদম শান্ত গলায় বলল, মেয়ে মানুষ হলো ঘোরের স্বভাব। সে কেন এসব নোংরা পুলিশি কাজকর্মে আসবে? তেজস্বী দমে যাওয়ার পাত্রে নয়। সেও একটা তার ছেলের হাসি হেসে পাল্টা জবাব দিল, আমি না আসলে তোদের মতো জানোয়ারদের খাঁচাই পড়বে কে? এডওয়ার্ড এবার শরীরটা একটু এলিয়ে দিয়ে কুৎসিত ইঙ্গিতে বলল, যদি সব মেয়ে তোমার মতোই মারপিট করতে বের হয় বেবি, তাহলে দেশের জনসংখ্যা বাড়াবে কে? তেজস্বীর হাতটা মুহূর্তেই শক্ত হয়ে উঠল। তেজস্বীর চোখের মনি যেন মুহূর্তেই আগ্নেয়গিরি লাভার মতো টকটকে লাল হয়ে উঠল। সে কোনো সুযোগ না দিয়েই এক ঝটকায় এডওয়ার্ডের গলা চেপে ধরল। তার হাতের বাঁধন এতই শক্ত ছিল যে এডওয়ার্ড চার্লসের শ্বাস রুদ্ধ হয়ে চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ফর্সা মুখটা নীলচে হয়ে এলো। ডিআইজি মারুফ ইকবাল আর রিদওয়ান দুজনেই এই আকস্মিক কাণ্ডে থতমত খেয়ে গেলেন। ইন্টারোগেশন রুমে এভাবে কোনো অপরাধীকে মেরে ফেললে পুরো ডিবি বিভাগকে জবাবদিহি করতে হবে। রিদওয়ান দ্রুত এগিয়ে এসে তেজস্বীর হাত টেনে ধরার চেষ্টা করলো এবং আতঙ্কিত সুরে বলল, তেজস্বী ম্যাম, প্লিজ হাত ছাড়ুন। ও এখনই মরে যাবে, তখন বড় সমস্যা হয়ে যাবে। তেজস্বী এক ঝটকায় ওকে ছেড়ে দিল। এডওয়ার্ড কিছুক্ষণ হাঁসফাঁস করে বুক ভরে শ্বাস নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওর মুখ থেকে সেই পৈশাচিক হাসিটা তখনও মিলিয়ে যায়নি। রিদওয়ান পরিস্থিতি সামলাতে সামনে এগিয়ে গিয়ে বলল, দেখ এডওয়ার্ড, সাফ সাফ সবকিছু বলে দে। এতে হয়তো তোর শাস্তি কিছুটা কম হবে। শহরের বড় বড় ব্যবসায়ীদের সন্তান বা আত্মীয়দের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা এসব তোরই কাজ তো, তাই না? এডওয়ার্ড চার্লস অত্যন্ত স্বাভাবিক গলায় উত্তর দিল, অবশ্যই আমার কাজ। এসব নিখুঁত কাজ করার সাহস আর ক্ষমতা এই শহরে আমি ছাড়া আর কার আছে? ওর বলার ভঙ্গিটা এমন ছিল যেন সে কোনো মহৎ কাজ করে ফেলেছে। সে অত্যন্ত শীতল গলায় বলতে শুরু করলো, খুন খারাপি আমার কাছে নেশার মতো। প্রতিদিন 2-3টা লাশ না পড়লে আমার রাতের ঘুম ঠিকঠাক হয় না। রক্ত না দেখলে আমার ডিনার হজম হয় না। আর আইন আমার কি করবে? বড়জোর ফাঁসি দেবে বা যাবজ্জীবন কারাদণ্ড, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে ওগুলো কোনো শাস্তিই নয়। বলে সে হু হু করে হাসতে লাগলো। তার হাসির শব্দে রুমের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। ঠিক তখনই তেজস্বী বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তোর বস কে? মুহূর্তেই এডওয়ার্ড চার্লসের সেই অট্টহাসি থেমে গেল। সে স্থবির হয়ে তেজস্বীর দিকে তাকালো। ওর চোখে প্রথমবারের মতন একটা বিস্ময়ের রেখা দেখা দিল। সে বিড়বিড় করে বলল, আমার বস? হ্যাঁ, তোর বস। কারণ আমি খুব ভালো করে জানি তুই স্রেফ একটা ঘুঁটি। তোর আসল মাস্টার মাইন্ড না। তোর উপরে আরো কেউ একজন আছে যে এসব সুতো নাড়াচ্ছে। এডওয়ার্ড চার্লস কয়েক মুহূর্ত তেজস্বীর দিকে অপলক তাকিয়ে
থেকে মৃদু হাসলো। জেনিয়াস তুমি। তোমার নামটা জানো কি? ও হ্যাঁ, তেজস্বী, তাই না? নাম আর কাজ একদমই মানানসই। মারুফ ইকবাল এবার সুযোগ বুঝে চাপ দিলেন। দেখো, দেখ এডওয়ার্ড, ভালোই ভালোই আসল মানুষটার নাম বলে দে। আমি কথা দিচ্ছি তোর সাজা কমিয়ে আনার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। এডওয়ার্ড চার্লস আবারও সেই চিরচেনা শব্দে হেসে উঠল। এবার তার হাসিটা ছিল শ্লেষাত্মক। সে শক্ত গলায় বলল, জীবন দিয়ে দেব, তবু কেউ জানতে পারবে না আমার উপরে কে আছে। সেই রহস্য আমি কবরে নিয়ে যাব। কথাটা বলতে বলতে এডওয়ার্ড চার্লস অত্যন্ত ক্ষিপ্র গতিতে নিজের হাত করা পড়া হাত দুটো মুখের কাছে এনে নিয়ে এলো। রিদওয়ান, তেজস্বী আর ডিআইজি মারুফ তিনজনেই বুঝতে বাকি রইল না লোকটা ঠিক কি করতে যাচ্ছে। তার আঙ্গুলের সেই আংটিটাই ছিল তার শেষ অস্ত্র। না, রিদওয়ান আর তেজস্বী দুজনেই একসাথে ঝাঁপিয়ে পড়ল এডওয়ার্ডের উপর। তারা ওর হাত দুটো মুখ থেকে সরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এডওয়ার্ড আংটির ভেতর লুকিয়ে রাখা বিশেষ বিষাক্ত ক্যাপসুলটা দাঁত দিয়ে ভেঙে ফেলেছে। তীব্র বিষ মুহূর্তের মধ্যে ওর রক্তে মিশে গেল। এডওয়ার্ডের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু ওর পৈশাচিক হাসিটা থামল না। অস্পষ্ট স্বরে সে শেষবারের মতো বলল, বিদায়। তোমরা এই কেসের কোনো কুল কিনারা পাবে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওর শরীরটা একবার প্রবলভাবে কেঁপে উঠল। তারপর মাথাটা দড়াম করে আছড়ে পড়ল কাঠের টেবিলের উপর। পুরো ইন্টারোগেশন রুম এক মৃত্যুপরীর নিস্তব্ধতায় ডুবে গেল। রিদওয়ান দ্রুত এডওয়ার্ডের ঘাড়ের পালস চেক করলো। কয়েক সেকেন্ড পর সে নিরাশ হয়ে টেবিলের উপর জোরে একটা চাপড় দিয়ে চেঁচিয়ে উঠল, শিট, হি ইজ নো মোর। তেজস্বী আর মারুফ ইকবাল দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের চোখে মুখে তখন চরম হতাশা। এই এডওয়ার্ড চার্লস ছিল তাদের একমাত্র সূত্র, যার মাধ্যমে ব্ল্যাক শ্যাডো সিন্ডিকেট গ্রুপের আসল বসকে ধরা সম্ভব ছিল। তেজস্বী ধপাস করে পাশের চেয়ারে বসে পড়ল। এতদিন ধরে নিজের জীবন বাজি রেখে যে জাল সে বুনছিল তা এক নিমেষে ছিঁড়ে গেল। সমস্ত পরিশ্রম যেন মুহূর্তেই বিফলে চলে গেল। মারুফ ইকবাল ধীর গলায় বললেন, ওকে জ্যান্ত ধরাটা আমাদের সবচেয়ে বড় সাকসেস হতো, কিন্তু ও নিজেকে শেষ করে দিয়ে আমাদের কাজটা আরো কঠিন করে দিল। তেজস্বী দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, খেলাটা কেবল শুরু হলো এডওয়ার্ড। তুই মরে গিয়ে তোর বসকে বাঁচাতে চেয়েছিস ঠিকই, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তোর কবরের ওপর দাঁড়িয়েই আমি ওকে খুঁজে বের করব। কণা টিভির রিমোট হাতে নিয়ে পাথরের মতো জমে আছে। টিভির স্ক্রিনে নিউজ চ্যানেলে ফ্ল্যাশ হচ্ছে তার বড় বোন তেজস্বীর ছবি। এতদিন কণা জানতো তার বোন স্রেফ একটা বেসরকারি অফিসে চাকরি করা সাহসী, জেদি আর সাধারণ একজন নারী, কিন্তু আজ যখন বড় বড় সাংবাদিকরা তেজস্বীর সাহসিকতার গল্প বলছে, তখন কণা আবিষ্কার করলো তার বোন আসলে দেশের এক অতন্ত্র প্রহরী, একজন অকুতোভয় সৈনিক। টিভির রিপোর্টার ব্ল্যাক উত্তেজনার সাথে নিউজ পড়ছে, গতকাল রাতে ব্ল্যাক শ্যাডো সিন্ডিকেট গ্রুপের অন্যতম প্রধান সদস্য এডওয়ার্ড চার্লসকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়ঙ্কর অপারেশনে নেপথ্যে ছিলেন ডিটেকটিভ ব্রাঞ্চের তুখোড় অফিসার তেজস্বী, যিনি দীর্ঘ সময় ধরে নিজের গোপন পরিচয় রেখে এই দুর্ধর্ষ সিন্ডিকেটের শিকড় খুঁজে বের করেছেন। তার এই সকল অভিযান দেশ আজ এক বড় বিপদ থেকে রক্ষা পেল। নিউজটা শুনে কণার চোখের কোণ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। গর্বের বুকটা ভরে উঠেছে। ইচ্ছে করছে সারা পাড়ায় চিৎকার করে সবাইকে বলতে, এই মেয়েটি আমার বোন। ঠিক সেই মুহূর্তে কণার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম্বার দেখে দ্রুত কলটা ধরল সে। ওপাশ থেকে মায়ের আনন্দিত কণ্ঠস্বর ভেসে এলো। কণা উদ্বেলিত হয়ে বলল, আম্মু, শুনেছো তুমি? আপু আমাদের দেশের গর্ব। সারা দেশের মানুষ আজ ওর কথা বলছে। অপাশে মাও খুশিতে আত্মহারা। তেজস্বী যে এত বড় ঝুঁকি নিয়ে দেশের সেবা করছে তা তারা কল্পনাও করতে পারেননি। কিন্তু খুশির সেই রেশটুকু বেশিক্ষণ টিকল না। ফোনের ওপাশ থেকে কণার ছোট আর বড় ভাইয়ের উচ্চবাক্য শোনা যেতে লাগলো। তাদের কর্কশ কণ্ঠস্বর কণার কানে বিষের মতো বিঁধল। ওরা রাগে গর্জে উঠে বলছে, মেয়ে মানুষ কেন এসব পুলিশি কাজে যোগ দেবে? তেজস্বী আমাদের বংশের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। এসব কি ধরনের কাজ? দিন নেই রাত নেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোরাফেরা। ছি ছি, লোকে শুনলে এখন থুতু দেবে আমাদের মুখে।
ভাইদের এই সংকীর্ণ মনা কথাগুলো শুনে কণার শরীরে রক্ত টকবক করে ফুটে উঠল। যে বোন নিজের জীবন বাজি রেখে অপরাধীদের ধরেছে, তাকে সম্মান দেওয়ার বদলে তারা কেনা বংশের মান সম্মান নিয়ে পড়ে আছে। কণার ইচ্ছে করলো এখনই চিৎকার করে ভাইদের বলতে যে থু থু, তেজস্বীর মুখে নয় বরং তাদের এই নোংরা মানসিকতার উপর দেওয়া উচিত। কথা কণা দাঁতে দাঁত চেপে ফোনটা কানে ধরে রইল। তার কথাগুলো ঘোরের ভেতর থাকায় এই তথাকথিত এসব মানুষগুলোর চেয়ে রাস্তার ওই দুর্ধর্ষ অপরাধীদের মোকাবেলা করা অনেক সহজ, যা তার বোন প্রতিদিন করে যাচ্ছে। তেজস্বী ইন্টাররোগেশন রুম থেকে বের হতেই দেখলো বড় টিভির পর্দায় তার পরিচয় নিয়ে নিউজ হচ্ছে। এটা দেখেই তার মাথা গরম হয়ে গেল। সে চিৎকার করে বলল, এসব কি? সাংবাদিকরা আমার নাম আর আমার আসল পরিচয় জানলো কি করে? একজন অফিসার কাঁচুমুচু হয়ে এগিয়ে এসে বলল, সরি ম্যাম, ভেবেছিলাম এই কাজটা সলভ হয়ে গেছে, তাই আমিও অনুমতি দিয়ে দিয়েছিলাম। তেজস্বী রাগে গজগজ করতে লাগলো। পেছন থেকে ডিআইজি মারুফ ইকবাল এসে শান্ত করার চেষ্টা করলেন। যা হওয়ার তা হয়ে গেছে তেজস্বী, এখন আর আটকানো সম্ভব না। তুমি সাহসী অফিসার, আশা করি কোনো সমস্যা হবে না। তেজস্বী কপালে আঙ্গুল ঘষে ক্লান্ত স্বরে বলল, আমি নিজেকে নিয়ে চিন্তা করি না স্যার, আমি আমার পরিবারের মেম্বারদের নিয়ে টেনশনে আছি। মারুফ ইকবাল ভরসা দিয়ে নিজের কেবিনে চলে গেলেন। পাশে এসে দাঁড়ালো রিদওয়ান কবির। সে হাসি মুখে বলল, যাক, এখন থেকে আপনাকে আর আন্ডারগ্রাউন্ড অফিসার হয়ে কাজ করতে হবে না। তেজস্বী কড়া চোখে তাকাতেই রিদওয়ান হো হো করে হেসে দিল। তেজস্বী ধমকের সুরে বলল, একদম হাসবে না। আর কাল থেকে আপনি আপনি করে কেন ডাকছো? ডাকবো না? তুমি তো আমার সিনিয়র অফিসার, রিদওয়ান দুষ্টুমি করে বলল। তেজস্বী বিরক্ত হয়ে বলল, এসব অফিসিয়াল ডাক বাদ দাও তো। তেজস্বী আর রিদওয়ান আসলে একই ভার্সিটির। রিদওয়ান ছিল 2 বছরের সিনিয়র, কিন্তু ডিবিতে জয়েন করার পর নিরাপত্তার খাতিরে তাদের আর দেখা হয়নি। ঠিক তখনই তেজস্বী দেখলো দরজার ওপাশ থেকে আর্য এগিয়ে আসছে। ওকে দেখেই তেজস্বী অবাক। আর্যর মুখে চওড়া হাসি। সে ভীষণ খুশি হয়ে বলল, কংগ্রেচুলেশনস। তেজস্বী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? দেশের রিয়েল হিরো হয়েছো তাই? আর্যর চোখে মুখে গর্ব। তেজস্বী ম্লান হেসে বলল, এটাতে আমি নতুন আর্য, কয়েক বছর হয়ে গেছে। তা হোক, আমার কাছে তো তুমি সবসময় নতুন। আর্যর এই সহজ স্বীকারোক্তি তেজস্বীকে হাসালো। তেজস্বী আর্যকে রিদওয়ানের সাথে পরিচয় করিয়ে দিল। কুশল বিনিময় করে রিদওয়ান চলে গেল। আর্য মুগ্ধ হয়ে বলল, তেজস্বিনী, কখনো তো তোমার এই পরিচয়ের কথা বললে না। তেজস্বী বাঁকা হেসে বলল, আপনিও তো আপনার ব্যাপারে অনেক কিছু বললেন না। আর্য অবাক হয়ে বলল, কি? তেজস্বী রহস্য ধরে রেখে বলল, কিছু না। সেসব বাদ দিন, জ্বর কমেছে আপনার? আর্য মুখে বলল, সে ভালো আছে, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখনো বেশ দুর্বল। তেজস্বী একটু কড়া গলায় বলল, এই অবস্থায় এখানে আসার কি খুব দরকার ছিল? আর্য আবেগ ঘন কণ্ঠে বলল, দরকার ছিল তেজস্বিনী। যখন দেখলাম তোমার নামে নিউজ হচ্ছে, বিশ্বাস করো আমার ভীষণ গর্ব হচ্ছিল। তেজস্বী ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, আপনার গর্ব কেন হচ্ছে? আর্য সোজাসুজি উত্তর দিল, গর্ব হবে না? আমার হবু স্ত্রী একজন ডিটেকটিভ ব্রাঞ্চ অফিসার। আজ হোক বা কাল তুমি তো আমারই সহধর্মিণী হবে, তাই না? তেজস্বী এবার দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটা সত্যিই পাগল। ঠিক তখন আর্যর ফোনে অফিস থেকে জরুরি কল আসলো। আর্য তেজস্বীর সামনে কল ধরতে চাইল না, কিন্তু তেজস্বীর ইশারায় কল ধরলো। ওপাশ থেকে ম্যানেজার বললেন, স্যার, সবাই আপনার জন্য ওয়েট করছে, আপনাকে ছাড়া মিটিং শুরু করা যাচ্ছে না। আর্য সংক্ষেপে বলল, আসছি। তেজস্বী হাসলো। কি হলো? অফিসের স্যার ডাকছে? আর্য আমতা আমতা করে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। তেজস্বী বিদায় দিয়ে বলল, ওকে, পরে দেখা হবে, যান এখন। আর্য বেরিয়ে গেল। তেজস্বী আর্যর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুখে মুচকি হাসি ফুটলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং দেরি করে দেওয়ার জন্য আমি সত্যিই অনেক দুঃখিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।